চট করে কেউ যদি বলেন সংখ্যানুপাতিক ভোট যদি না হয় তাহলে সেই ভোট বাংলাদেশে হতে পারবে না, বুঝে শুনে বলছেন? ভোট তো হতে হবে, ভোট না হলে কি হবে? ইউরোপ আমেরিকাতে এখন আর বছরে বছরে কেন দশকে দশকেও গণ অভ্যুত্থান হয় না। গণ অভ্যুত্থান কি খুব ভালো জিনিস? আমরা বিরাট গর্ব করি, অহংকার করি, কিন্তু যার যায় তিনি বোঝেন কত কষ্ট। সাইদের বাড়িতে গিয়ে দেখেন, আরো যারা যারা মারা গেছে তাদের বাড়িতে গিয়ে দেখেন, অথবা এমনিতেই বলেন এত রক্ত ঝরে 20 দিনের মধ্যে যদি 2000 লোক মারা যায়, এটা তো আমাদের কাম্য নয়। তার বিকল্প কি? নির্বাচনই একটা বিকল্প। ইউরোপে রেগুলার ভোট হয়, ওখানে কোনো মারামারি হয়, ঝামেলা হয়, অভ্যুত্থান হচ্ছে না। আমেরিকাতে হয়, হচ্ছে না। ইংল্যান্ড কি বলে, কানাডাতে হয়, অস্ট্রেলিয়াতে হয়। তারা গণতন্ত্রের এই পর্যায়ে পার হয়েছে। এই যে বাড়াবাড়ি, কাটাকাটি, হানাহানি, একজন আরেকজনকে হত্যা করছে, এই পর্যায়ে পার হয়ে এখন নিজেদের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে এবং যে কোনো মানুষ অন্যের ভিন্ন মতকে সহ্য করবার যোগ্যতা অর্জন করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন কি রকম হয়েছে দেখেন, গতকাল গোপালগঞ্জে যেটা হলো, আমি স্তম্ভিত হয়ে গেলাম। সরকার তো আগের দিন থেকেই জানতাম, আমরা সবাই জানতাম সরকার কি ব্যবস্থা নিয়েছে, নাকি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেছে 4টা মরুক তারপরে আমরা কিছু করব, তারপরে নিজেরা বসে বিরাট বিবৃতি দিয়েছেন কাউকে ক্ষমা করা হবে না। এই সমস্ত ক্ষমা করা হবে না আমার বিবৃতি কোনো কাজে আসে? 4 জন মানুষ তো মারা গেছে। গোপালগঞ্জের মানুষ কোন দল করে কোনো পত্রিকা লেখে নেই। আমি ধরে নিই যে দলেরই হোক তার মৃত্যুতে আমি কামনা করি না। আমি চাই একটা পিসফুল কান্ট্রি, শান্তিপূর্ণ দেশ। সেই রকম দেশ যদি বানাতে চাই তাহলে সরকারকেও দায়িত্বশীল হওয়া দরকার। এই যে মিটফোর্ডের যে ঘটনাটা ঘটছে সেটাও দেখেন, এখানে খুশবু আছে, তাকেও আমি বলছি, কারণ এটা সত্যি কথা বলতে হবে। মারা যে গেছে সে বিএনপি করতো, তাই তো? মেরেছে যারা তারাও বিএনপি করে। এরা কতদিন ধরে পার্টি করছে? যে মারা গেছে সে 5ই আগস্টের পরে দলের মধ্যে ঢুকেছে। 5ই আগস্টের আগে কি করতো? হাজি সিলভের সাথে ছিল, চাঁদাবাজি করতো। পরে যারা মেরেছে তাদের সর্দার বা নেতাজি তারা বলেছে তুমি চাঁদাবাজি করতে পারবে না, এখন আমরা করব, আমাদের দল আসছে। তো ও তো বোঝে, এই জন্য আগে সে দলের মধ্যে ঢুকেছে। ঢুকলো কিভাবে? দল জানতো না এই লোকটা কে, কোথা থেকে আসছে। এখন কি বলবেন এইটা? সে যে চাঁদাবাজি করতে তো সব জায়গায় বলছে, পুলিশ পর্যন্ত বলছে, কিন্তু দল জানে না। দল কি পুলিশের চাইতে বেশি দুর্বল? তাদের তো জনগণের খবর বেশি থাকা দরকার। অতএব দলও এমন হওয়া চাই যেই দল সত্যের মুখোমুখি দাঁড়াতে পারে, যেই দল সত্যের বিকাশ ঘটাবে, যেই দল কর্মীদের চেতনার মান এত ভালো করবার চেষ্টা করবে। কতদূর করতে পারবে জানি না, কিন্তু চেষ্টা করবে যাতে তার একটা নীতির প্রতি আস্থাশীল থাকে। আমি বলতে চাই দলকে এই ব্যাপারেও জবাবদিহির মধ্যে থাকতে হবে। দলের নিজের মধ্যেই জবাবদিহি সিস্টেম করতে হবে। এরকম লোকগুলো আসে কিভাবে? কি বর্বর ঘটনা দেখেন, এত বড় পাথর তুলে মাথায় বেড়েছে পরপর দুটো। যারা দেখেছেন, আমি দেখেছি, আমার নিজের হৃদয় স্তব্ধ হয়ে গেছে। এটা কি? এই অভ্যুত্থানের পরে এই ঘটনা। মানুষ কতগুলো দাঁড়িয়েছিল চতুর্দিকে, দেখেছেন? একটা লোক তাকে রক্ষা করতে যায়নি। আমরা বীরের জাতি বাঙালি, তাই না? আমরা ভাষা আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু 4-5টা গুন্ডা পান্ডা থার্ড ক্লাস লোক এত বড় পাথর তুলে বেড়ে দিচ্ছে, তাকে মেরে ফেলছে, প্রতিরোধ করতে কেউ যায়নি। বুধবারে ঘটনা ঘটেছে, বুধবার সারা রাত গেছে, বৃহস্পতিবার গেছে, শুক্রবার জুম্মার নামাজের আগে পর্যন্ত পুলিশ কি করেছে বলেন তো? যখন ফেসবুকে ভাইরাল হলো তখন পুলিশের সচেতন হলো, তখন আমাদের সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তারা সব সচেতন হলেন, তাদেরকে গ্রেফতার করে কৃতিত্ব জাহির করবার চেষ্টা করেছেন। আমরা তো গ্রেফতার করেছি, তো আগে কি করলি? সবগুলো জায়গায় আমি একই কথা বলি। এই যে গোপালগঞ্জের ঘটনা, এটা তো ঘটতেই পারতো না যদি সরকার সচেতন হতো, পুলিশ যদি তাদের ভূমিকা পালন করতো। এই মিটফোর্ডের ঘটনা, এই হত্যাকাণ্ড ঘটতে পারতো না যদি সরকার এরকম করতো। সবাই আমরা বলছি ইউনূস সাহেব খুব ভালো মানুষ, ইউনূস সাহেব নিজেও বলেন আমার সাথে যারা যারা আছে উপদেষ্টা তারা তাদের নিজেদের কাজে সবাই সফল, আমি মানি। উনি হয়তো মানুষ ভালো, উনি লক্ষ কোটি টাকা চুরি করেননি, যেহেতু আজকাল লাইসেন্স টাইসেন্স নিয়ে কী সব কথাবার্তা শুনছি জানি না সব আমি ঠিক মতো। বিভিন্নভাবে তাদেরকে ভালোর সার্টিফিকেট দিয়েছে, কিন্তু ইতিহাস কি বলবে? আজ একসাথে মিলে যারা অভ্যুত্থান করেছিল আমরা, তাদের মধ্যে সুস্পষ্ট বিভাজন 2 ভাগ। মিলবে কিভাবে? মিলবে যে সমস্ত দল অঙ্গীকারের মতো করেছে যে আমরা পিআর ছাড়া ভোট মানব না, তাদের সাথে যারা পিআর চান না তাদের বৈঠক হবে, মিলবে, একজন একজনকে এখন ডাকবে। এটা করতে পারতো সরকার,
মধ্যস্থতাকারী হিসেবে, তারা তো তাও করছে না। এই পর্যন্ত এই 1 বছরে ডক্টর ইউনূস যতবার বিদেশ সফরে গেছেন, এতবার যদি দেশের রাজনৈতিক নেতাদের সাথে বসতেন, তাহলে অনেকগুলো সমস্যার সমাধান আগেই হয়ে যেত। আজ বিএনপি যদি ডাকে, তাহলে কি জামাত আসবে? আসতে পারে, আমি জানি না, কিন্তু ডাকবে কি সেরকম সম্ভাবনা দেখেন? তারা তো বলেছে এই 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 সবগুলো রাজাকার মিলেমিশে একাকার। তো রাজাকাররা সব মিলেমিশে একাকার হয়ে গেছে, এখন ডাকবেন কেন আর? এরকম কথা তো আসতে পারে, আমার ভাবনার মধ্যে আসছে। আমি চাই তারা বসুক, আমি চাই আলোচনা করুক, কারণ গণতন্ত্রের জন্য নির্বাচন বাস 1টা 2টা 3টা 4টা কয়েকটা নির্বাচনের পরে মানুষ নির্বাচনে অভ্যস্ত হয়ে যাবে। আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে পারি, যাতে নিজেদের মধ্যে তফাৎগুলো যতদূর সম্ভব কমিয়ে আনতে পারি, অথবা সহ্যের মধ্যে আনতে পারি, যাতে আমরা একসাথে পথ চলতে পারি, সেই কাজ করতে হবে। আমি মনে করি এই পথগুলো, এই কাজগুলো করবার কথা ছিল অন্তর্বর্তী সরকারের, তারা করে নাই। এই সময় যেরকম মাঝে মাঝে আমি দেখি পায়োনিয়ারের জায়গায় যায়, পায়োনিয়ার তো নিশ্চয়ই বোঝেন, যারা অগ্রদূত আগে থেকে সবাইকে ডেকে একটা ভালো কাজ করবার চেষ্টা করেন। আমিও মনে করি যে এইরকম একটা সঠিক জায়গা ধরে যে তার কাজ করতে চাইবে, নির্বাচনের কোনো বিকল্প নাই। এখন গণতন্ত্র যদি চান, তাহলে নির্বাচন মানতে হবে। নির্বাচন হলে ওরা আসলে আর কাজ করবে না। মানে এই 24-এর অভ্যুত্থানে জনতার চেতনা যেখানে গেছে, আমি স্বাধীনতা যুদ্ধের পরেও এতখানি দীর্ঘস্থায়ী চেতনা দেখিনি। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ আশা করে একটা নতুন দেশ আছে, একটা নতুন দেশ হবে। সেই আশায় আমরা সবাই দিন গুনবো, কাজ করব, পরিশ্রম করব।